নমস্কার, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। মাথা ভাঙা ও চূর্ণী নদী বাঁচাও কমিটির ডাকে কৃষি সাহিত্য পত্রিকার সহযোগিতায় আমরা যে এই দুটি নদীর দূষণ নিয়ে কাজ করে চলেছি নিরন্তর। কেন এই নদী দুটির প্রয়োজনীয়তা, গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি, এই নদী তীরের বিভিন্ন জনপদের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিকগুলি আমরা তুলে আনছি। এবারের পর্যায়ে আমাদের সঙ্গে চলুন হাঁসখালি হাজারাতলা। হাঁসখালি বাজারের ঠিক উল্টো দিকে এক সময় ছিল নদীর ঘাট। সেই নদীর ঘাট পেরিয়ে আমরা গেলাম গুটি গুটি পায়ে হাজারাতলায়, সেখানকার শিব মন্দিরে। এখানে আলাপচারিতায় জানতে পারলাম বিশিষ্ট শিক্ষক তথা এলাকার প্রবীণ মানুষ অপূর্ব কুমার চক্রবর্তীর কথায়। তিনি অকপটে জানালেন, এক সময়ে এখানকার খেজুর গুড় চলে যেত বাগ বাজারে। সব থেকে বেশি দাম দিয়ে কেনা হতো এই খেজুর গুড়। কে কিনতেন কলকাতার প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী নকুর চন্দ্র ঘোষ। বড় বড় 500 মণি 1000 মণি নৌকো ঘাটে তখন দাঁড়িয়ে থাকত। তখনকার দিনের জিনিসপত্র কলকাতা থেকে সরাসরি আসত হাঁসখালিতে নদী পথে। সারি সারি নৌকা দাঁড়িয়ে থাকত চূর্ণী নদীর ঘাটে। এখনকার হাজারাতলায় বসত প্রসিদ্ধ মেলা চৈত্র সংক্রান্তিতে। এই মেলাতে আসতেন আশেপাশের প্রচুর মানুষ নৌকা যোগে, তাদের সারা বছরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনবার জন্য। তখন সেই ছিল এক প্রাণীর মেলা। আগে হাজারাতলায় ঢিল বেঁধে মানত করতেন এলাকার মানুষেরা। এখানকার এখন বিশাল মন্দির নির্মাণ হয়েছে, সেখানে গোপাল মূর্তি উৎসর্গ করেছেন ভক্তবৃন্দ। বর্তমানে যিনি এই মেলাটি পরিচালনা করছেন তার মুখ থেকে শুনুন এই মেলার কথা। আপনারা দেখতে থাকুন পরপর আমাদের তৈরি করা বিভিন্ন ছবি এবং তার সাথে নানা টুকরো টুকরো কথা। আজকে সরাসরি হাজারাতলা থেকে স্বপন ভৌমিকের রিপোর্ট, ক্যামেরায় দিবাকর দাস, কৃষি সাহিত্য নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আমরা এখন উপস্থিত আছি হাজরাতলা যে মেলা প্রাঙ্গণ, তার ঠিক কেন্দ্রবিন্দুতে, যেখানে মানুষ নীল পুজোর দিন প্রচুর মানুষ এখানে এই মন্দিরকে এই গাছতলায় পুজো দিতে আসে। ঠিক সেই জায়গাটা, এখানে দুটো গাছ আছে, একটা হচ্ছে আইসফল আর একটা হচ্ছে শেওড়া গাছ। এই দুটো গাছ এরা যুগল। শোনা যায় এখানে নাকি এই যুগলে শিব পার্বতী নাকি এখানে অনেক সময় দোল খেতে আসতেন। তার উপরে আমি একটা ছোট কবিতা লেখা আছে হাজরাতলাকে কেন্দ্র করে, আমি সেই কবিতাটা আমি পাঠ করছি। হাজরাতলা কবিতার নাম আমার, আমি অখিল কুমার বিশ্বাস, হাঁসখালি। হাজরাতলা মনের মেলা, শিব ঠাকুরের দান। হাঁসখালির এক গোয়াল ঘরে গভীর রাতে ক্ষণেক তরে এসেছিলেন পাগলা হরে। হাজরা হলো শিব ঠাকুরের লোকায়ত নাম। চৈত্র মাসে নীল পুজোতে মেলার ধুমধাম। রায়পুকুরে ঠাকুর সাজে চূর্ণী নদীর পূর্ব পাড়ে। পূজা চলে মেলার মাঝে আইসফল শেওড়ার যুগল গাছে। কল্যাণতরে শতেক জনে মানোৎসারে পুণ্যি লাভে। দণ্ডি কেটে শিবচরণ ধায়, গাজন সন্ন্যাসগণ দেহ লুটায়। ভক্তিভরে পুজো সেরে হর্ষ মনে গৃহে ফেরে। বিশ্বাসে মন ভরে সমস্যার সমাধানে। এটা হলো সেই রায়পুকুর, আমাদের সামনে যেটা রায়পুকুর পাড়ে বলেছি, যে এটা হলো রায়দের পুকুর। হ্যাঁ, নমস্কার। আমি এখানকার স্থানীয় মানুষ, আমার নাম প্রদীপ দত্ত, বর্তমানে সমবায় বিদ্যাপীঠের শিক্ষক। এখান থেকে মানে ছোটবেলার থেকে মানুষ এখানে যে চৈত্র সংক্রান্তিতে মেলা হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে। অনেকে গাড়ি ভাড়া টাড়া করে, মানে গাড়ি রিজার্ভ করে আসতো, দূরে থাকতো। মানে মেলার দিনকে এখানে ঢোকা খুব মুশকিল হতো। মানে এটা জাগ্রত ঠাকুর বলতে যেটা বোঝায় সেটা আমরা ছোটবেলার থেকে দেখে আসছি। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, মানসা করে বিভিন্ন ইয়েতে তারা আঁচল পেতে বসে থাকে।
গাছে কোনো ফুল ফল দেখা যায় না, কিন্তু যখন ওই পুজোর সময় সব আঁচল পেতে বসে থাকে, কোথার থেকে যে তাদের মানে ফুলটা পড়ে এটা বোঝা যায় না। এটা আমরা এখানে আমরা খুব মানে ভক্তি করি ঠাকুরটাকে। চারিদিকে যা অবস্থা, এখানে গ্রামের লোকজন কিছু বাঁধি টাধি দিয়েছে, দিয়ে এই পর্যায়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দত্ত, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। এই গ্রামের নাম হাঁসখালি। তো এখানে একটা কথিত আছে যে এই যে পাশে ঠিক গাছটার পাশেই মানে হাজরাতলার পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরের মালিক ছিলেন দত্তবুড়ি বলেই পরিচিত ছিলেন। তো ওইখানে নাকি সেই একটা গাছে শিব দুর্গা দোল খেত। তো সেই দত্তবুড়ি মানে ওনার হাজব্যান্ড ওই গাছটা কেটে ওখানে পুকুর করেন। তারপরে নাকি স্বপ্ন দেখে যে পুকুর যতই ডিপ করে কাটা হোক, যাই হোক, পুকুরে কোনোদিন জল থাকবে না। এই বৃষ্টির সময় জল জমে, আবার সেই অন্য সময় একবারে শুকিয়ে কাঠ হয়ে যায়। আপনারা ছোটবেলা থেকে দেখে? আমরা এটা ছোটবেলার থেকে দেখছি। এখানে আমার জন্মস্থান, হ্যাঁ এখনো। এই বৃষ্টি হয়েছে বলে জলটা জমে আছে। বলুন, এদিকে তাকিয়ে বলবেন। প্রথমে হাঁসখালির ঐতিহ্য সম্পর্কে বলি। হাঁসখালির ঐতিহ্য আমরা বলতে পারি এই ব্যাপারে 1896 সাল নাগাদ হাঁসখালি হয়ে কৃষ্ণনগরের যে মূল পথ গিয়েছে, সেই পথটা দিয়ে স্বামী অখণ্ডানন্দজি, স্বামীজির গুরু ভাই, স্বামীজি তাকে আদর করে, যেহেতু তার পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর, স্বামীজি তাকে বলতেন গ্যাঞ্জেস। সেই গ্যাঞ্জেস মহারাজ অর্থাৎ পরবর্তীকালে স্বামী অখণ্ডানন্দজি এই হাঁসখালি নদী পার হয়ে চুন্নিতে চান করেছেন। তার পকেটে তখন ছিল 4 আনা পয়সা। সেই 4 আনা পয়সা দিয়ে নদী পার হয়ে থানার কাছে থাকা একটা মুড়ি মুড়কির দোকান থেকে চিনি, বাতাসা এবং মুড়ি কিছু কিনে খান। তারপরে তিনি একটা ঘোড়ার গাড়িতে ওঠেন। ঘোড়ার গাড়ি তখন এখানে প্রচলিত ছিল। যে সময়ের কথা বলছি তখন তো এত গাড়ি ঘর, মোপেড, 4 চাকা 3 চাকার যুগ ছিল না। সেই ঘোড়ার গাড়িতে তিনি গিয়েছেন। ঘোড়ার গাড়িতে যার সঙ্গে ছিল একজন জেনানা আরোহী। তিনি নিয়ে উদ্দেশ্য ছিল তার যোগেন সেনের বাড়ি যাওয়া চকের পাড়াতে। সেখানে গিয়ে তিনি ঠাকুরের মানে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা তৈলচিত্র দেখতে পান। দেখে তিনি স্থির করেন এটাই যোগেন সেনের বাড়ি। কিন্তু যোগেন সেন তখন সেখানে ছিলেন না। তার ভাইয়েরা সেখান থেকে তাকে ওখানে রাত্রি যাপন করান। পরবর্তী সকালে তিনি খোড়ে নদী হয়ে চলে যান নবদ্বীপে। নবদ্বীপ থেকে তার পরবর্তীকালে আস্তানা হয় এখন যেটা সারগাছি। এই সারগাছিতে গিয়ে তিনি মঠ স্থাপন করেন। এই প্রসঙ্গটা এখানেই শেষ করছি। তারপরে হাঁসখালিতে এর একটা গুরুত্ব ছিল, যেহেতু চুন্নি নদী, এই চুন্নি নদী রানাঘাট ছাড়িয়ে চাকদার অঞ্চল থেকে গঙ্গা থেকে বার হয়ে বেরিয়ে নয়, এখান থেকে গঙ্গাকে যুক্ত করে এটা চলে গিয়েছে বাংলাদেশের মুখে। বাংলাদেশের সঙ্গে যারা কলকাতার সঙ্গে যারা ব্যবসা করতো, নানা রকম পণ্য আনতো, নদী পথে সেই পণ্যকে আনা হতো। সেই নদী পথে এসে হাঁসখালিতে, এখন যেটা কালীপাড়া বলে, ওখানে তার মাপ করা হতো। সেই জন্য ওই অঞ্চলের নাম ছিল উদঘাট। এখনকার লোক এটা জানবে না। আমি আমার দিদিমার মুখে শুনেছি। এই দিদিমা এখন বেঁচে থাকলে তার বয়স 100 বছর হয়ে যেত, তার মুখে আমি এটা শুনেছি। ওইটাকে ওই জন্য বলা হতো উদঘাট, মানে মাপ করা হতো। ওখান থেকে মাপের পরে তারা চলে যেত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যাদের যেমন যাদের দোকান আছে। এটা গেল একটা দিক। তারপরে আর একটা দিকের কথা বলা যেতে পারে। এটা হাঁসখালি, আমি পূর্ব পাড়ের কথা বলছি। পশ্চিম পাড়ে অমিয়নিমায় চরিত্কার শিশির ঘোষ এবং তার ভাই তারা এসেছিলেন। তারা এসে কালীপাড়া এখন যেটা মঠ হয়েছে, ওটা ছিল আসলে নীলকুঠিদের ঘর এবং তাদের প্ল্যান্ট ফর ইন্ডিগো প্ল্যান্টিং। ওই জায়গাতে উনি যখন আসেন তখন আর ইন্ডিগো প্ল্যান্টিং আর হচ্ছে না। ওই ঘরে তারা থাকেন এবং অমিয়নিমা চরিত্রের প্রথম খণ্ড থেকে জানা যায় যে তিনি এই নদীতে তখন ভারী সুন্দর গলদা চিংড়ি পাওয়া যেত। তা শিশির ঘোষ বৈষ্ণব হয়েছেন, মৎস্য স্পর্শ করেন না, কিন্তু সেই মৎস্য তার ভাই তাকে জোর করে পাতে দিয়ে দিয়েছেন। উনি খাননি, মনে খুব দুঃখ পেয়েছেন। তো যাই হোক, সেই অমিয়নিমায় চরিত্রার এখানে এসে শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে অমিয়নিমায় চরিত 6 খণ্ডেই যে এখানে লেখা হয়েছে সেটা নিশ্চয়ই বলা যাবে না, তবে তার সূত্রপাত এই হাঁসখালি থেকে হয়েছিল। এবং সেই সূত্রকে অবলম্বন করে পরবর্তীকালে, মানে এখন যে 2022 সালে কথা বলছি,
নদীর পশ্চিম পাড়ে ওখানে সুন্দর একটি মঠ হয়েছে, গৌরাঙ্গদেবের মঠ, এবং গৌড়ীয় মঠের শাখা একটি মঠ, এটা হয়েছে। এবারে হাজরাতলা প্রসঙ্গে আসি। হাজরা শিবের লোকায়ত নাম। শিবের লোকায়ত নাম, এই লোকায়ত নামকে নিয়ে এখানে স্থানীয় লোকজন তাদের আত্মীয় শুনে নানা রকমভাবে তারা এই ভগবান শিবের কাছে ধর্ণা দিতেন। এবং নীল পুজো যেদিনকে হয়, সেই নীল এখনও বাংলায় তথা ভারতীয় সংস্কৃতির মনোভাবাপন্ন যে সমস্ত মানুষ আছেন, দেখবেন বাড়িতে মায়েরা চৈত মাসের শেষে নীল ওটা ষষ্ঠী ওই পালন করেন। এবং এটা বিশেষত আমাদের যে ম্যাটেরিয়াল চাহিদা, পুত্রহীনা নারী তিনি পুত্র লাভের জন্যে, ছেলের ব্যবসা ইত্যাদি, মেয়ের বিবাহ ইত্যাদি, বাড়ি ঘর জমি জমা ইত্যাদি নানা রকম যে সমস্ত বৈশ্বিক চাহিদা আছে, সেটারই পূর্তির জন্যে তারা মহাদেবের কাছে প্রার্থনা করেন। এবং তাদের প্রার্থনা অনেকে পূরণ হয়, এবং পূর্তির জন্যে তারা তাদের অন্তরে কৃতজ্ঞতা প্রকাশের জন্য বছরের শেষে এখানে এসে তারা অনেক দ্রব্যাদি দান করেন। এবং যে ঘরে বসে কথা বলছে, এটা পরবর্তীকালে, এটা পটলচন্দ্র ঘোষের মন্দির, এটা পরবর্তীকালে এই মন্দিরটা হয়। এই পটলচন্দ্র ঘোষের দাদুর বাবা নবীনচন্দ্র ঘোষ, তার গোয়াল ছিল, ঘোষ সম্প্রদায়ভুক্ত, গরু থাকবে স্বাভাবিক, সে আমলে গরুচারণ একটা বড় জিনিস ছিল, এখনও আছে। তো যাই হোক, সেই গোয়ালে তিনি জনশ্রুতি এই যে তিনি শিব দর্শন করেন। সেই শিব দর্শন এটা মানসিক ব্যাপার, সেটাকে বাস্তবায়িত করবার জন্য তিনি শিব উপাসক হয়ে যান এবং শিবের পুজো করেন। এবং তার পরবর্তীকালে পাশে যেটা গাছ আছে, হয়তো এরা ছবিতে দেখাবে, সেই গাছতলাতে একজন নন বেঙ্গলি সাধু এসে থাকতেন। তাকে এই অঞ্চলের লোক কানা সাধু বলতো। তিনি দু চোখে দেখতে পারতেন না। কিছুদিন এখানে থাকার পরে তিনি ভীমপুরে চলে যান। ভীমপুরে ওই সাধুর স্মৃতিতে সেখানে একটি মন্দির এখনও আছে। ভীমপুর ইউপিআইয়ের পাশে কলকাতা কৃষ্ণনগর থেকে মাঝদিয়া যেতে ওই মন্দিরটা ডান হাতে পড়ে। যাই হোক, ওটা বোধহয় পাগলা বাবা স্মৃতি ইত্যাদি এইভাবে এই নামটা বোধহয় ওখানে লেখা আছে। এই শিবের পুজো, শিবের কাছে মানত করা এবং সেই মানত পূর্তির জন্যে তারপরে এখানে এসে তার দ্রব্য সম্ভার ইত্যাদি দান করা, এই নিয়েই হাঁসখালির এই ঐতিহ্যটা এখানে এখনও ধরা রয়েছে। এখনও প্রতি বছরই লোকজন কিছু না কিছু আসেই। এই অতিমারির মধ্যেও কিছু লোককে আসতে দেখেছি। তারা আসেন, তারা এখানে এসে তাদের হৃদয়ের দেবতার পূজা তারা এখানে দেন এবং তাদের আত্মতৃপ্তি তারা লাভ করেন। এখানে আরও একটা কথা বলার, হাঁসখালিতে পশ্চিম পাড়ে থানার দিকে ওখানে যে বাজার আছে, ওখানে আগে বাজার হতো, ছোটোবেলায় দেখেছি, ওখানে গুড়ের ব্যবসা হতো। আসাননগর, ভীমপুর, তারপরে ওদিকে বেতনা, ওদিকে চিত্রশালী, তারপর বাবুজিনগর, এত অঞ্চলের লোক তাদের গুড় এখানে আনত। আমাদের হাঁসখালির তো একটা খুব নামই ছিল যে কিতাব মণ্ডল আর জলিল মিয়া, এদের নলেন গুড় সে বিখ্যাত। গাঙ্গুরাম, কলকাতার গাঙ্গুরাম এখানে গুড় নিতে আসতেন। গাঙ্গুরামের ছিল সব থেকে বেশি দাম দিয়ে সব থেকে ভালো গুড়টি কিনে কলকাতার বাবুদেরকে তাদের রসনা তৃপ্তির জন্যে সুন্দরভাবে সন্দেশ পরিবেশন করার দায়িত্ব তার ছিল। এটা এখানে ছিল। গাঙ্গুরামকে গুড় দিয়েছেন ধীরেনচন্দ্র ঘোষ। আমি তার সঙ্গে, আমার সম্পর্কে দাদু ছিলেন তিনি, আমি তার সঙ্গে কথা, তিনি আমাকে এই সংবাদটা দিয়েছেন। এই গেল এই হাঁসখালির কথা। এখানে এই হালদাতলার মেলায় আরও একটা বড় জিনিস ছিল, কাঁচা কলা পাকা। কাঁচা কলা পাকা এখানে সব বিক্রি হতো, এখনও হয় অল্প সব, ওই পুজোর দিনে সব খাই ইত্যাদি সব। বিচি কলা এখানে, হ্যাঁ বিচু থাকতো, যাই হোক, হ্যাঁ বিচুও থাকতো। তারপরে মেলা যেহেতু বিনোদনের এখন অঢেল ব্যবস্থা, কিন্তু যে সময় থেকে আমরা কথা বলা শুরু করেছি সেই সময় বিনোদনের এত ব্যবস্থা ছিল না গো। মানুষের বিশেষত এই আমাদের এই অঞ্চলে গঞ্জের এই হাতা, খুন্তি, বেড়ি, সাঁড়াশি, কড়াই মায়েরা নিজেরা পছন্দ মতো কিনে নিতে পারতেন সারা বছরের জন্য। আমাদের ছোটবেলায় আমরা তখন ওই বাগানের আম কুড়িয়ে খাওয়ার বয়স, আম কুড়িয়ে খেতে গেলে লাগতো একটা ছুরি,
সেই ছুরি দিয়ে নানা রকম কায়দে কানুন করে আম কাটা হতো। সেই ছুরি কিনতে আমিও ভিড় করেছি। ইদানিং দেখা যাচ্ছে এই 2010-12 সালের পর থেকে বাইরে থেকে কাঠের সমস্ত জিনিসপত্র খুব নিয়ে আসে। বিশেষত চাকদার কাছে যে একটা গ্রাম আছে বিষ্ণুপুর বুঝি বলা হয়, সেখান থেকে কাঠের দোকান এখানে আসে, চেয়ার, তারপরে আসে শোকেস, আলনা, চৌকি, খাট ইত্যাদি নানা রকম জিনিস এখানে আনা হয়। কিছুদিন ধরে এও দেখছি বাচ্চাদেরকে সেই ঢোল বাজানোর করা হয়, চামড়া দিয়ে ওই মাথাটাকে বেঁধে ঢোল করা হয়, তারাও দেখছি কিছুটা এখানে ব্যবসা করছে। তা যেখানে চাহিদা আছে, চাহিদার যোগান যেভাবেই হোক হবে, ব্যবসায়ীভাবেই চলেছে। কাজেই এখানে বলা যেতে পারে আধ্যাত্মিকতা, বাস্তব জীবনের চাহিদা, ম্যাটেরিয়াল চাহিদা, এই সমস্ত কিছু মিলিয়ে সেকুলার ফিলিং এবং স্পিরিচুয়াল ফিলিং, এই দুটি ফিলিং নিয়ে হাঁসখালি একটা বছরের একটা দিনের জন্য জেগে ওঠে। নমস্কার। এটা একটা প্রধান আকর্ষণ বলা যেতে পারে। হ্যাঁ, চুন্নিতীরের এটা একটা আচ্ছা, গাজনে কি কি খেলা হয় সন্ন্যাসীদের? আমি যেটা দেখেছি, এখন খুব একটা হয় না। আমি দেখেছি ওরা আগুন নিয়ে ফুল খেলতো, ওটা হলো ফুল খেলার দিন। আর চড়কের দিনে যে যাই কথা বলছি তার সামনেই বড় বাঁশ কাঠ পুঁতে একটা বড় বিয়ে দিয়ে তাকে মাথায় দড়ি বেঁধে দিয়ে তাকে কিন্তু ঘোরানো হতো। আর একটা জিনিস ছিল, ওই যেগুলো ঘর হতো, কোন দিনটা গাজনের দিনে ওই জায়গায় সন্ন্যাসীরা তো উপবাস থাকেন, উপবাস থেকে ওখানে সবাই বসতো, বসে ওর মধ্যে মাথা দোলাতে কারোর একজন ভর হয়ে যেত। ভর হয়ে গেলে তখন সে সরাল খাটতো, এটাকে সরাল খাটা বলা হয়। সরাল খাটার সময়ে যেই সরকারগুলো থামতো, তখন কেউ জিজ্ঞেস করতো গায়ের মঙ্গল হবে তো বাবা, তাকে বাবা বলে সম্বোধন করা হতো। এটা এই যেন স্বয়ং দেবাদিদেব আর কৈলাস ছেড়ে ওই সয়াল খাটা সন্ন্যাসীর দেহ মন্দিরে আশ্রয় করেছেন, এবং সে যে উত্তরটা দিত সেটাকেই অভ্রান্ত হিসেবে ধরে নেওয়া হতো। গায়ের মঙ্গল এমনও দেখা গিয়েছে যে গাল মন্দ দিলে ওই সন্ন্যাসী মানে যে প্রশ্নকর্তা তাকেই বলতো তোর কিরে অমুক তমুক ইত্যাদি নানা রকম এই সমস্ত হতো। এগুলো আমরা ছোটবেলায় উপভোগ করেছি। আচ্ছা, এখনো কি হয় প্রত্যেক বছর? এবছর এখন আর 2 বছর তো হচ্ছে না, তবে সেই সময়ের যে প্রাবল্য অনুসারে যেটা হতো এখন আর ততটা সেভাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অসীম চক্রবর্তী। স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। আমি নেপাল চন্দ্র ঘোষ, আমার পিতা নিতাই চন্দ্র ঘোষ। আমরা এখানকার পুরনো বাসিন্দা। আমার এই মেলা প্রত্যেক বছরই আমরা করে থাকি। আমার দাদু করেছে, আমার বাবা করেছে, এখন আমি করি। গত 2 বছর হচ্ছে না করোনার জন্য। আর এই মেলাটার ঐতিহ্য হচ্ছে আগের দিনে এই মেলাটা পরিচালনা করতো জমিদাররা। জমিদারদের হাতে এই মেলাটা ছিল, তখন থেকে এই মেলাটা চালু। তারপরে জমিদাররা আলাদা একটা হায়দাতলা বলে ওই আমাদের যেটা পাশের অংশ এখন বর্তমান আছে, ওই অংশটাতে জমিদাররা মেলাটা করত। এবার জমিদাররা যখন করতো তখন আমার দাদু অটলচন্দ্র ঘোষ আমাদের নিজস্ব বাড়ি গিয়ে গৃহদেবতা শিবের একটা গাজন করত। এবার শিবের গাজন যখন আমার দাদু করতো তখন ওই জমিদারদের সাথে পাশাপাশি ওরা করতো হচ্ছে চড়ক, আর আমার দাদু করতো গাজন, সেটা হচ্ছে নীল উৎসবের দিন আমার দাদু করতো গাজন, আর চড়কের দিন জমিদাররা করতো ওই মেলাটা পরিচালনা করতো, চড়ক পুজো করতো। তো দুটো পাশাপাশি হতো বলে প্রশাসনরা একটু মানে বাধার সৃষ্টি করতো, যে গন্ডগোলের সৃষ্টি হবে, দুটো পাশাপাশি দেওয়া যাবে না। তারপরে সেই জমিদাররা এখান থেকে যখন চলে যায় তখন আমার দাদু ওই অংশটুকু কিনে নেয়। কেনার পরে তখন আমার দাদু ওই নীল উৎসব ওই একদিনেই তখন একটা করে মেলা হচ্ছে, মানে একজনের আমাদের দাদুর নামেই চলছে সেই থেকে। তারপরে এই মেলা সেইভাবে দাদুর পরে আমার বাবা করেছে নিতাই চন্দ্র ঘোষ। তারপরে এখন
আমি নেপালচন্দ্র ঘোষ করি। প্রশাসনিক পারমিশন নিয়ে ওনাদের যেসব আইন কানুন সব কিছু মেনটেন্স করে কাগজপত্র, লাইসেন্স, পারমিশন সব কিছু করিয়ে মেলাটা একদিনের জন্য সকাল 7টা থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত চলে। আর মেলাটার মেন উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে পুজো দেওয়া মেলা, নীল পুজো, মহাদেবের যেটা নীল পুজো হয় ওই দিন আমরা 7 দিন আগের থেকে গাজনটা করি। কিছু সন্ন্যাসী হয়, সন্ন্যাসী নিয়ে গাজনটা আমরা করি। সেই গাজনের পূজা আশ্রয়ে আমরা যেগুলো নিয়ম কানুন আছে করে পালন করি পোস্ট অফিস থেকে। আর নীলের দিন মেলাটা হয়। এই মেলাতে ওই মেলার দিন একদিন সকাল 7টা থেকে সন্ধ্যা পুজো দেওয়ার মেলা। তাছাড়া এটা অন্য কোনো উদ্দেশ্যে যে না এখানে যেটা চড়ক ওই ধরনের কোনো বসি টসি আমার দাদুর কাছে সেটা ছিল না, সেটা আগে ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আর এই আসে বিভিন্ন জায়গা থেকে সব মানুষজন আসে, ওরা এখানে পুজো দেয়, তারাই মানত করে তারাই ফল পায়। এখানে দেখা যাচ্ছে মানত করার জন্য গোপাল ঠাকুর নিয়ে মনসা করে, গোপাল মনসা করে, তারপরে তোমার ফল টল মনসা করে পুজো দেয় ওই দিনকে, ফল নিয়ে আসে। তারপরে বাতাসা সন্দেশ যেটা শিবের লাগে সেটা ওরা মানত করে, সেগুলো কিছু দেয়। আচ্ছা, এই জায়গার উপরে লোকের কি আর হচ্ছে ওই দিনকে যেটা মায়ের যেটা বাদক বলে, সন্তানাদি হয় না, ওরাই মানত করে, ওরা এসে আঁচল পাতে, চুনি নদীর থেকে স্নান করে এসে আঁচল পাতার পরে তারা তাদের ফল পড়ে, সেই ফল অনুযায়ী আমাদের এখান থেকে মানে কিছু দেওয়া হয়, সেটা ওরা ইয়ে করে, মানলে পরে তাদের পরে সন্তানাদি হয়। আচ্ছা, এইটাই এই জায়গার অলৌকিক জিনিস নাকি? আমাদের এইটাই হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলে এখন যেটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরবাড়ি বলে, হাজরাতলা ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়িতে মানে সন্তানাদি এমনি যাদের গর্ভে আসে তারাও আসে এখানে, তারা কিছু ওই আমাদের এখানকার নিয়ম কানুন যেটা মানতে বলা হয় সেগুলো মেনে তারা চলে। এছাড়া কোনো অলৌকিক জিনিস আছে, মানে কোনো কিছু ঘটেছে এছাড়া? না, তেমন কিছু নেই এখানে। ওই পুজো দেওয়ার ব্যাপারটাই মেন, জাস্ট পুজো। তারা বিশ্বাস করে আসে, তারাই মানত করে, তারাই ফল পায়। এই 2 বছর ধরে কোভিড হচ্ছে, পুজো হচ্ছে ঠিকঠাক? পারমিশন দেয়নি, আচ্ছা, প্রশাসন থেকে বন্ধ করে দেয়। আপনার নিয়ম রক্ষার জন্য পুজো করছেন নাকি? এখনো এমনি আমাদের প্রতিদিনের যে পুজো সেটা হয়, সকাল সন্ধ্যে পুজো, রাত্রি পুজো হয়। এই গ্রামের নাম? এই গ্রামের নাম হচ্ছে হাঁসখালি হাজরাতলা।